ডেইলি টাইমস অফ বাংলাদেশের নিয়মিত টক শো টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইলিয়াস খান। নির্বাচন হয়েছে, সরকার গঠিত হয়েছে। সরকার গঠিত হওয়ার পরে কিন্তু নতুন রাজনীতি শুরু হয়েছে। এসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট চিন্তক, জবান সম্পাদক জনাব রেজাউল করিম রনি। আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি যেটি বলছিলাম যে নতুন রাজনীতি নিশ্চয়ই শুরু হয়েছে এবং আপনি একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে সেগুলো আপনার চোখে পড়ছে। জি, নতুন রাজনীতি কথাটা আমরা অনেক দিন ধরে শুনতেছি। নতুন রাজনীতি বন্দোবস্তের নামে নতুন নতুন প্রতারণার ধরন আমরা দেখেছি। হ্যাঁ, ডেফিনেটলি নতুন রাজনীতি শুরু হয়েছে, কিন্তু আমি যদি আপনার আলাপটাকে একটু ভেঙে নেই আলাপটাকে, সেটা হলো যে ধরেন এখন সমাজে একটা অদ্ভুত পোলারাইজেশন আমি দেখতে পাচ্ছি। সেটা আপনিও দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতা করেন, আপনারও ঠিক নিশ্চয়ই আপনার চোখেও এটা ধরা পড়েছে। সেটা হলো যারা এখানে প্রগতিশীল বাম এবং এনজিও লর্ডস তথাকথিত তাদের বয়ান এবং তথাকথিত ফ্যানাটিক রাইট উইংদের অবস্থান এক হয়ে যাচ্ছে। বিশেষ করে জুলাই সনদ, তারপরে হলো আপনার এই সংবিধান সংস্কার পরিষদ, তারপরে জুলাই আবেগের বাণিজ্য, এইটার ব্যাপারে জুলাই বিরোধী রাজনীতি যারা করে ইন দ্য নেম অফ জুলাই, এটা আরও ভেঙে বলি। যেমন বাংলাদেশের সবচেয়ে বড় ৭১ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক শক্তির নাম আওয়ামী লীগ। ৭১-এর পরের থেকে, আচ্ছা আচ্ছা, ৭১-এর পরের থেকে বাংলাদেশের সবচেয়ে মানে ক্ষমতায় গ্রহণের পরের থেকে বাংলাদেশের সবচেয়ে বড় মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক শক্তির নাম, দলের নাম হলো আওয়ামী লীগ। কি বলেন? তারা তো মুক্তিযুদ্ধের মূল দল ছিল। হ্যাঁ, একইভাবে জুলাই, হ্যাঁ একইভাবে জুলাই বলে যারা সব সারাদিন চিৎকার করে, তাদের রাজনীতিটা হলো জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। ১৫ বছর এগুলো কায়েম করছে আওয়ামী লীগ না, তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না বিপক্ষের শক্তি? ইভেন মুক্তিযুদ্ধের পরে সরকার গঠন করার পরে বাদ দিলাম ওইটা, বা সেটা বাকশাল শেখ মুজিব বাদ দিলাম, এই লেটেস্ট আলাপে থাকি। জি হ্যাঁ, কাণ্ডজ্ঞান মানে সাধারণ সাদা চোখে আপনি দেখবেন যে এটাও মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বা মুক্তিযুদ্ধের যে মর্যাদা তার বিরুদ্ধে রাজনীতিটা করে হাসিনা এখানে ফ্যাসিবাদ কায়েম করেছে। এবার আসেন জুলাইয়ের আকাঙ্ক্ষা কি ছিল? এটা কি কোনো একটা ইন দ্য নেম অফ ইসলাম কোনো মুসলিম সেন্টিমেন্টের রাজনীতি করার জন্য জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল? সমস্ত ইসলামী দলগুলোর ভোট ব্যাংক আলাদা, বাকি যারা কি তারা অন ইসলামী নাস্তিক? না, জমিয়তুল ইসলাম, বিএনপির সাথে যারা রাজনীতিগুলো ইসলামী দল বা বিএনপির লোকজন যারা, এরা কি অন ইসলামিক? না না। তাহলে আপনি যে ভোটের আগে ভাগ করলেন, ভাগ করে আবার নাম দিলেন ঐক্যবদ্ধ বাংলাদেশ, এগুলো প্রতারণা না? আপনি যে সকাল বিকাল সরকার গঠন করলেন এবং আপনি যে সুশীল বুদ্ধিজীবীদের নামাইলেন, যেগুলো আওয়ামী লীগের আমলে সব আওয়ামী লীগের ছিল, এগুলো ইলেকশনের আগে কি রোল প্লে করছে? এই যে জরিপ যারা করছে, ভয়েস ফর রিফর্ম নামে একটা অর্গানাইজেশন অনেকগুলো জরিপ চালাইছে। এই জরিপ কারা চালাইছে, এর অর্থ কারা আসছে, এবং যেই লোক এইটার কর্ণধার, বিএনপিও তাকে একটা সমাবেশে, তারুণ্যের রাষ্ট্রভবনের সমাবেশে তারা অতিথি বানাইছিল। পরবর্তী সময়ে তারা সব নিরপেক্ষ মুনাফিক ছিল, নিরপেক্ষ মুনাফিক সুশীল দলের পক্ষে মতামত প্রদান করছে। তো এবং আজকে বদিউল আলম মজুমদারের বক্তব্য দেখেন এবং শিবিরের সবচেয়ে উগ্র সিলেটের বক্তব্য দেখেন এক। এটা কারণ কি? এইটাই গুরুত্বপূর্ণ রাজনীতির এই নতুন পোলারাইজেশন। এটা ডেফিনেটলি নতুন পোলারাইজেশন। এবং এই পোলারাইজেশনের মর্তবা কি? এখানে কোনো মতাদর্শিক ঐক্য হয়েছে তাদের মধ্যে, এবং শাহবাগী এবং শাহবাগ বিরোধী আজকে এক হয়ে গেছে। কোনো মতাদর্শিক বা আদর্শগত ঐক্য হয় না। এটা ঐক্য রয়েছে মূলত ধান্দামূলক ঐক্য, মতাদর্শমূলক না, ধান্দামূলক। কিভাবে দেখবেন যে একটি কথা আছে যে যোগ্য নিরপেক্ষ লোকদের পদায়ন করতে হবে। এই যে বিএনপি বিভিন্ন জায়গায় লোক তারপর নির্বাচনে আপনার পদায়ন, যেমন একটা উদাহরণ দেয়, মুস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকে পদায়ন করা হয়েছে। মুস্তাকুর রহমানকে এস আলমের কেশিয়ার, তারপরে হলো যে খারাপ লোক, ঋণগ্রস্ত, কি বলে ঋণ খেলাপি, হ্যাঁ, হেন কোনো প্রপাগান্ডা নাই, করা হয়নি। পরে দেখা গেল কি মুস্তাকুর রহমানের অপরাধ কি? অপরাধ হলো উনি বলতেছে রাষ্ট্রীয় কোনো ব্যাংক কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে পারবে না। আচ্ছা আচ্ছা, সাপোজ উদাহরণ দিয়ে ধরেন আপনি ইসলামী ব্যাংক, শিবির না করলে আপনি ইসলামী ব্যাংকে চাকরি পাবেন না, ফাইন। এখন এই ইসলামী ব্যাংকের যে গ্যাস, বিদ্যুৎ বা যে রিসোর্সের মধ্য দিয়ে পরিচালিত হয়, এটা কি শিবিরের রিসোর্স? জামাতের রিসোর্স না রাষ্ট্রীয় রিসোর্স? তাহলে রাষ্ট্রীয় রিসোর্স ব্যবহার করে একটা দলের ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশনের জীবন জীবিকার আয়োজন করা যাবে কি যাবে না? এটা আইনানুগভাবে বা নৈতিকভাবে এটা ঠিক কিনা, ঠিক না ব্যাঠিক? যে কোনো লোক বলবে ব্যাঠিক, এটা হইতে পারে না। ঢাকা ব্যাংক মির্জা আব্বাসের ছাত্র দল ছাড়া কোনো লোকের চাকরি হবে না, এই নীতি যদি করি, বিএনপি যদি করে, এটা
না, ওখানে কিন্তু এই নীতি নেই। না, যদি করে তা আপনার ভালো লাগবে? না না, তাহলে আপনার এখানে করলে এটা মেধাবী হবে কেন? হ্যাঁ, ঢাকা ব্যাংকে এই জিনিস করলে যদি অন্যায় হয়, তাহলে ইসলাম ব্যাংকে এটা করলে ন্যায় হবে কেন? কোন যুক্তিতে হবে? এই জন্য উনি খারাপ। সায়েন্স এখন বের হচ্ছে। এবার আসেন তথাকথিত এনজিও লর্ডস, ফরাদ মজার, বদিল আলম মজুমদার এবং এই যে করাপ্ট সিন্ডিকেট এনজিও লর্ডসরা যারা, তাদের বক্তব্য এবং জামাত শিবিরের লাইন এক হয়ে যাচ্ছে কেন? কেন তারা মনে করে সব জায়গায় নিরপেক্ষ লোক দিতে হবে? নিরপেক্ষ লোক দিলে তারা লুটে পুটে খেতে পারবে। আমার কাছে নিরপেক্ষতা, আমি খালেদা জিয়ার ওই বক্তব্যে বিশ্বাসী, পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না, আমিও নিরপেক্ষ না, কিন্তু আমি প্রফেশনাল কিনা, আমি যখন যে দায়িত্বটা পালন করছি সেটাই ইনসাফের সহিত পালন করছি কিনা। ধরেন আমি বিএনপি করি বা জামাত করি বা এনসিপি করি, কোনো সমস্যা নেই। যখন আমি একটা দায়িত্বে, তখন আমি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, কিন্তু তারা নিরপেক্ষ হবে, হইয়া পদে বৈশা ওই একটা গুপ্ত দলকে সহযোগিতা করবে। ঠিক যেভাবে আওয়ামী লীগের আমলে এই নেচারটা কি, আওয়ামী লীগের কোনো সাংবাদিক কি বলতো, আমি আওয়ামী লীগের ক্যাডার, না না না, কিন্তু যে কোনো একটা ক্যাডার আছে 100 গুণ বেশি পারপাস সার্ভ করে নাই। অবশ্যই। একইভাবে সে নিরপেক্ষ, সে বুদ্ধিজীবী, সে এনজিও কর্মী, উন্নয়ন কর্মী, সুশীল, কিন্তু পারপাস সার্ভ করবে এই গুপ্ত স্বৈরাচারের এবং পতিত ফ্যাসিস্টদের। এই ঐক্যটা হচ্ছে ধান্দামূলক ঐক্য। কেন? কারণ 14 সালের পরে স্ট্র্যাটেজিক্যালি এই দলটা তার সাথে তারা একভাবে ছিল, আওয়ামী লীগের সাথে এক হয়ে গেছিল। এক হয়ে যাওয়ার মধ্যে একটা মোয়ামেলাতের সম্পর্ক তাদের মধ্যে তৈরি হয়ে গেছে। যেহেতু বিএনপিতে অন্য কোনো কিছুর অভাব থাকলেও লোকের কোনো অভাব নেই, বিপুল যে কোনো জায়গায় প্রচুর প্রতিযোগিতা, না লোকের অভাব নেই, এটা সত্য কথা। সব জায়গায় আপনি যাবেন, যে কোনো একটা জায়গায় দেখবেন প্রচুর লোক। এই জন্য এরা এই দান্দাবাজগুলো তো এখানে ভিড়তে পারে না সহজ, বিএনপি করা খুব ডিফিকাল্ট। তারপরেও প্রচুর লোক ফাঁক ফুকুর দিয়ে দান্দাবাজ লোক ঢুকে যায়, স্বাভাবিক সেটা। এটা তো আপনার ম্যাস কালচারের সমস্যা। তো ফলে এই যে এখন নিরপেক্ষ লোকদের নিয়োগ দেওয়ার দাবি বিএনপির প্রতি, দাবিটার মানে হলো আমাদেরকে ধান্দা করার সুযোগ দিন, সব কেন দল থেকে আসবে এই ধান্দার সুযোগের জন্য। এবং যেহেতু জামাতে ইসলাম একটা এন্টি নেশন প্রো এস্টাবলিশমেন্ট পার্টি, এই জন্য তার সবসময় ক্ষমতার সাথে থাকতে হয়, ক্ষমতা ছাড়া সে বাঁচতে পারে না। ক্ষমতার সাথে বাঁচার জন্য তাকে গুপ্ত সুপ্ত বেশ ধারণ করতে হয়। আওয়ামী লীগের সব আমলই সে করছে এটা। আজকে জামাতের যে না আমির, উনি জাসদ করছে। জি জি জি, জাসদের একটা লোক এরকম হয় কিভাবে? না সেটাই। আপনারা তো দেখছেন জাসদ করার লোকজন তো আপনারা চিনেন, কিভাবে হয় সম্ভব? এটা তো জাসদ করে নাই, তারা স্ট্র্যাটেজিক্যালি আশ্রয় নিছিল। ওই সময় একটা ক্র্যাকডাউন ছিল। হ্যাঁ, ফলে এই রাজনীতির ক্ষেত্রে এটা নতুন না, তাদের গুপ্ত হওয়ার এটা নতুন না, এটা ক্যাডার ভিত্তিক রাজনীতি, এটা কমন প্যাটার্ন। হ্যাঁ, এটা বললে আবার তারা ট্রিগার হয়ে যায়, গুপ্ত বললে মাইন্ড করবে কেন? এটা কালচার তাদের, ঐতিহ্য তাদের, এটা পৃথিবীর সমস্ত ক্যাডার ভিত্তিক রাজনীতিতে এটা হয়। তাহলে এখন এই রকম মতাদর্শপন্থী রাজনীতি যারা করে, এই লেলিনিস্ট পার্টি, এটা হোক বামপন্থী অথবা ইন দ্য নেম অফ ইসলাম মুসলিম সেন্টিমেন্টের হোক, এদের পলিটিক্যাল অবস্থান এক হয়ে যাচ্ছে আজকে। এটা তাজা উদাহরণ দিই, শেখ হাসিনার যে অডিও বক্তব্যটা এখন সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, আমরা যখন কথা বলছি, সেই বক্তব্য দেখা যাচ্ছে যে তার স্পষ্ট হতাশা জামাত হায়রা যাওয়াতে। এবং ইলেকশনের আগে এখানে আওয়ামীপন্থী বুদ্ধিজীবীদের জামাত প্রীতি আপনারা লক্ষ্য করেছেন, জামাতকে ভালো, কারণ এখানে জামাত ইসলাম ক্ষমতায় আসলে কেবলমাত্র আওয়ামী লীগ শক্তিশালী হইতো, আওয়ামী লীগ আসতো। ইভেন এখনো পর্যন্ত সামাজিক কাঠামোতে আওয়ামী লীগ ততক্ষণ পর্যন্ত রেলিভেন্ট যতক্ষণ পর্যন্ত জামাত রেলিভেন্ট। কেন? কারণ দুইটাই হলো একটা আরেকটার অল্টার ইগো, দুইটা একটা আরেকটা এন্টিথিসিসের রাজনীতি করে, একটা আরেকটার বাইনারির রাজনীতি করে। ফলে আপনি এদেশে যত ডেমোক্রেটিক স্পেস শক্তিশালী হবে, যত এখানে মধ্যপন্থার গণতান্ত্রিক সামাজিক সাংস্কৃতিক দার্শনিক কাঠামো শক্তিশালী হবে, ততই এই দুইটা পলিটিক্যালি ইরিলেভেন্ট হয়ে যাবে। ফলে এই দুইটাকে, এই জিনিসটা যাতে না হইতে পারে, এই জন্য তারেক রহমানের সমালোচনা করেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তারেক রহমানকে নিয়ে খাম্বা, 10%, অশিক্ষিত, এই বয়ানগুলো 18 বছর ধরে কারা চালু করছে? সব কিন্তু আন্দাজে। না, কারা চালু করছে 18 বছর ধরে? এই বাম কালচারাল এলিট, আওয়ামী লীগ, এরাই তো। এখন এগুলো কারা সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেনিংয়ের টুলস হিসাবে ব্যবহার করছে? কারা? এই নিরপেক্ষ মুনাফিকগুলো, এই মেধাবী আপনার মুনাফিকগুলো, এরাই কিন্তু এটা ব্যবহার করছে। এই সায়েন্সটা আমাদের বুঝতে হবে। বাংলাদেশের রাজনীতির গোড়া সংকট হলো এটা, বাংলাদেশ পন্থাকে মূল ধারা করা হয়নি। এখানে সবসময় ফ্যানাটিক ধারা গুপ্তভাবে আওয়ামী লীগের সাথে ছিল, থেকে তারা ইস্টাবলিশমেন্টের সুযোগ সুবিধা ভোগ করছে। প্রথম আলো, ডেইলি স্টার, সমস্ত জায়গায় গুপ্তরা ছিল। সেখানে বিএনপি পন্থী হওয়ার কারণে বা বাংলাদেশ জাতীয়তাবাদী পন্থী সমর্থক সাংবাদিক হওয়ার কারণে আপনাদের পরিণতি কি ছিল? 15 বছর কোথায় ছিলেন? আমি তো দীর্ঘদিন বেকার ছিলাম।
এটা 10,000 টাকার চাকরির জন্য তো আমি জাফরুল্লাহর কাছে যাই কোনো রকম পরে বলছি ভাই আমার একটা ব্যবস্থা করেন, চলতেছে না দিন আর। পরে উনি আমাকে সাভারে গণস্বাস্থ্যে মেডিকেলের লোকজনকে সমাজবিজ্ঞান পড়ানোর জন্য আমার পাঠাইছে। আমি তো ডাক্তারের কিছু বুঝি না, হ্যাঁ কিছু একটা কইরা খাইতে হবে, যখন যে কাজ পাইছি কইরা খাইছি, হালাল খাওয়ার জন্য চেষ্টা করছি। তো আপনার এই যে অবস্থানটা, হ্যাঁ আজকে তারা এসে বড় বড় কথা বলে, আজকে জাতির বিবেক সাজে, লজ্জাও করে না তাদের। ফলে আমি বলতেছি এই যে ফ্যাসিস্টিক কাঠামো, একটা পতিত বিতাড়িত ফ্যাসিস্ট এবং একটা গুপ্ত আলট্রা ফ্যাসিস্ট, যারা নিজেরাই শুধুমাত্র সঠিক, তার সমালোচনা করলে সে আপনাকে ব্যক্তিগতভাবে ভিলিফাই করে। একটা সূত্র আমি আজকে শেয়ার করি দর্শকদেরকে খুব ইয়াভাবে। পার্সোনালি আমার কেউ কোনো শত্রু না, কিন্তু আমি পলিটিক্যাল মতাদর্শের ক্রিটিক করি। জামাতের লোকের সাথে আমার কোনো শত্রুতা নাই, কিন্তু এই রাজনীতিটা কেন ডেঞ্জারাস সেটা বলা আমার দায়িত্ব আমি মনে করি। আওয়ামী লীগের লোক আওয়ামী লীগ সমর্থন করে, ক্রিমিনাল না, এরকম বহু লোক আছে, তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। কিন্তু এই রাজনীতিটা কেন ডেঞ্জারাস বাংলাদেশের বিকাশের জন্য সেটা আমাদের বলতে হবে। এটা একজন ইন্টেলেকচুয়ালের ডিউটি। বিএনপির মধ্যে সব সাধু সেই দাবি আমরা করি না, কিন্তু এই রাজনীতিটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, ফলে এই রাজনীতিকে মূলধারা করতে হবে, এটা আমাকে বলতে হবে একজন ইন্টেলেকচুয়াল। তাতে করে আমাকে যদি দালাল বলা হয়, তাকে যদি আমাকে চাটারও বলা হয়, আমি গর্বিত, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো এবং আমি আপনাদের কারো কাছ থেকে ভ্যালিডেশন আশা করি না। যারা আপনার মতের পক্ষে না গেলেই আমি খারাপ হয়ে যাচ্ছি মনে করেন, তাদের কারো স্বীকৃতি আমার দরকার নেই। আমি কি বলছি এই কথার কোনো গুরুত্ব নেই। আমি দেখতে কেমন, আমার শিক্ষা কি, আমার বংশ কি, আমার কোন বান্ধবীর সাথে আমার কি সম্পর্ক, এগুলো যাদের আগ্রহের বিষয় বুঝতে হবে, তারা রাজনীতির ব্যাপারে আগ্রহী না, তারা আমি কি বলছি কন্টেন্টের ব্যাপারে আগ্রহী না। এবং যেই লোক আপনাকে জাজ করবে, আপনার গীবত করবে বা আপনার পার্সোনাল সমালোচনা করবে, আপনার পার্সোনালি অ্যাটাক করবে, সে কখনো কারো বন্ধু না। যেমন আপনাকে খুশি করার জন্য কেউ যদি এসে আপনার অন্য একজন কলিগের নিন্দা আপনার কাছে করে, যেই লোক করবে ওই লোক আপনার শত্রু, সে আমার নিন্দা অন্য জায়গায় একই জায়গায় করবে। ফলে যারা পার্সোনালি আমাকে অ্যাটাক করছেন, তারা আপনারা যদি মনে করেন যে আমার ব্যাপারে একটা সমাজে আপনি ধরেন যে একটা মিসকনসেপশন তৈরি করতে পারবেন, এটা 100% ফেল করবেন আপনারা। কারণ আমি রিয়েল সোসাইটিতে বাস করি, আমি পিপলের সাথে খুবই কানেক্টেড, এঙ্গেজ। রিকশাওয়ালা থেকে শুরু করে আপনি যে বললেন যে দুটি শক্তি আওয়ামী লীগ এবং এটা আমি বলি যেটা বলতে চাইছিলাম। ফলে আপনারা কোনো ব্যক্তি যখন কোনো রাজনৈতিক মতামত দিবে, কোনো পজিশন ব্যক্ত করবে, সেটা রাজনৈতিক ব্যক্তি হোক বা মানে নির্দলীয় রাজনৈতিক ব্যক্তি হোক, সে দল করুক বা না করুক, ইন্ডিভিজুয়াল পেশাজীবী হোক, সেই ব্যক্তিকে যখন কেউ পার্সোনালি অ্যাটাক করতে হবে, বুঝতে হবে সে জাতির শত্রু, গোটা রাজনৈতিক পরিবেশের অগ্রগতির উন্নয়নের বাধা সে, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের শত্রু সে। কেননা আপনার সাথে আমার প্রচুর জায়গায় মতের দ্বিমত হবে, আমরা একটা ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে, আমরা একটা তর্কের আদবের মধ্য দিয়ে সত্যে পৌঁছানোর চেষ্টা করব। আমি কত জ্ঞানী, আমি কত সঠিক, আমার ইগো প্রমাণ করা আমার তর্কের উদ্দেশ্য না। আমার তর্কের উদ্দেশ্য হলো ট্রুথকে প্রতিষ্ঠিত করা। একইভাবে আপনারও তর্কের উদ্দেশ্য দেয়। কিন্তু যখন আমি বলবো যে ইলিয়াস ভাই তো অশিক্ষিত, শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, ওনার কথা শোনা যাবে না, তখনই আমি এই ডেমোক্রেটিক স্পেসে ফাংশন করার অযোগ্য হয়ে যাব। ফলে আজকে যারা এই ইন্টারনেট ভালগারিজম চর্চা করছে, ইন্টারনেট অ্যাক্টিভিজমের নামে ফটোকার্ড, কাটপিস ভিডিও ছড়ানোর মধ্য দিয়া এই ইন্টারনেট ভালগারিজম যারা চর্চা করছে, তারা বাংলাদেশের গণতন্ত্র এবং বিকাশের শত্রু। সিম্পলি এটি কারা বেশি করছে? জামাত ইসলাম, তাদের সমর্থক। কিন্তু নেতাদের সাথে কথা বলবো না, আমরা জানি না, এটা জিন ভূতে এসা করতেছে। এই যে তাদের কর্মী, এই যে এবি জুবায়ের নামে একটা মবিস্টার, আম্মার নামে একটা গোয়ার, হ্যাঁ, এগুলো প্রথমে এরকম উৎপাদন করে, তারপরে এদের মতামতগুলো লক্ষ লক্ষ বট আইডির মধ্যে আম্মার তো সরাসরি শিবির করে। হ্যাঁ, সবাই শিবির করে, কিন্তু নির্বাচনের সময় তারা শিবির নামে কেউ নির্বাচন করে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এবি জুবায়ের ছেলেটা কথায় কথায় আপনারা দেখবেন যে বক্তব্য কাটপিস করে প্রচার করবে। দেখেন, একটা গুরুত্বপূর্ণ কথা বলি, ইনফরমেশন গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হইল সেই ইনফরমেশনের কোন ন্যারেটিভটা আপনি প্রচার করছেন সেটা। ওরা কিন্তু আমি কি বলছি এটা প্রচার করে না, আমার ডিস্টরশন ভার্সন প্রচার করে। দ্যাট ইজ দ্য প্রবলেম। আপনি আমার কন্টেন্ট ধরে আলাপ করেন, তোর সাহস থাকে তুই আয় আমার সাথে তর্ক কর, 1000 বার বলছি আমি, আয় তোদের সমস্ত কুতুবরে নিয়ে আয়, তর্ক করবো, অসুবিধা নেই। আমার রং প্রমাণ করলে অসুবিধা নেই, আমি শিখে নিব, কোনো সমস্যা নেই। বাট আমি যেটা বলি নেই, আমার 1 সেকেন্ড আগের বক্তব্য 10 মিনিট পরের বক্তব্য মিলাই 1 মিনিটে একটা কাট বানায় তারপর ওটার ক্যাম্পেনিং চালানো, এই বিশাল ক্যাম্পেনিং। এত পরিশ্রম করার সময় পায় কখন? এটাই ওদের রাজনীতি, বিকজ অফ প্রোপাগান্ডাই তারা মনে করে। এই যে 12 তারিখে গোহারা হারলো যে প্রোপাগান্ডা করে, তারপরে এদের কোনো শিক্ষা হয়নি।
আমি বললাম কি বাংলাদেশের তারেক রহমানের রাজনীতিটা বোঝার চেষ্টা করলাম। আমরা একটা রেজিমে ছিলাম, ফ্যাসিবাদী রেজিমে, সেখান থেকে আমরা একটা ডক্ট্রিনে আসলাম। ডক্ট্রিন কি? একটা নীতিবাদী শাসন ব্যবস্থা। সেই নীতিটা আপনার পছন্দ না হলে আপনি সমালোচনা করবেন, অসুবিধা নেই। আমি সেটা বললাম যে এটা 5T মডেল। হ্যাঁ, ট্রুথ, ট্রান্সপারেন্সি, ট্রান্সফরমেশন, হ্যাঁ, এবং তারেক রহমান, এবং আরেকটা, এইভাবে মিলাই আমি একটা 5T মডেল পাই। তারেক রহমান কেন এখানে? কারণ এই আদর্শগুলোর আলোকে একটা ব্যক্তি যখন হবে, এখানে তারেক রহমান একটা ব্যক্তি থাকতেছে না, তখন এই আদর্শগুলোর একটা মডেল আকারে হাজির হচ্ছে ব্যক্তি তারেক রহমান। তোরা যেহেতু মানে এরা যেহেতু আপনার করে ওই কাল্ট ফিগারের রাজনীতি করে, এই জন্য ব্যক্তিকে তারা সবসময় কাল্ট ফিগার আকারে চিন্তা করে। আমি যখন এই 5T মডেলের মধ্যে, হ্যাঁ, ট্রুথফুলনেস, আপনার ট্রান্সপারেন্সি এবং ট্রাস্ট, ট্রান্সফরমেশন, তারেক রহমান, এই 5T, এখানে তারেক রহমানের নাম ইনক্লুড করছি আগে, এই সাইটটা ইনক্লুড করার পরে সবার শেষে, এবং এই সাইটটার সমন্বয়ে যখন তারেক রহমান হবে, এটার ব্যক্তি হবে না, এই সাইটটা জিনিসের ধারক একটা আদর্শ হবে। কিন্তু এটাকে তারা বলতেছে যে আমি ব্যক্তি চাটাচাটি শুরু করে। তারেক রহমানের সাথে আমার সম্পর্ক খুবই ক্রিটিক্যাল, তর্ক করার সম্পর্ক, যেগুলো আপনাদের সাথে আমি করি না, সবার সাথে আমার। কিন্তু তাদের কাছে এটা যেহেতু তারা পরজীবী, তারা চিন্তা করে সবসময় একটা ক্ষমতার পা ধরে বাঁচতে হবে। পরজীবিতা করে রাজনীতিতে কতটুকু এগোনো যায়, এই যে সকালে আগাবে, বিকালে পিছাবে, অসুবিধা নেই। এই জন্য তারা আমার এই মডেলটা যখন আমি ইন্ট্রোডিউস করাচ্ছি, ব্যাখ্যা করার চেষ্টা করছি, তখন এটাকে তারা বলতেছে আমি অন্ধভাবে, নগ্নভাবে চাটতেছি। একটা লোক ট্রুথফুল হবে, একটা লোক ট্রান্সফরমেটিভ হবে, একটা লোক ট্রাস্টওয়ার্থি হবে, এটা আমি যখন আশা করি, সেটা যদি দালালি হয়, এই দালালি প্রত্যেকটা মানুষের করা উচিত। আমি যদি বলি যে আমার নেতা, আমার লিডার, আমার প্রধানমন্ত্রী, আমার দেশের রাষ্ট্রপ্রধান ট্রুথফুল হবে, নিশ্চয়ই এটা আমরা সবাই প্রত্যাশা করি। এইটা যদি দালালি হয়, তাহলে এই দালালি সবার করা উচিত না। না, আমি বলবো যে এই দালালিতে, কিন্তু এটাকে তারা এইভাবে এআই ভিডিও দিয়ে এমন করে যে হাসিনোমিক্স, তারপরে হইলো মুজিব পূজা, এটার সাথে মিলে তারা এভাবে প্রচার করবে। হ্যাঁ, কিন্তু তাদের আকাঙ্ক্ষার মধ্যে একটা ব্যক্তি পূজার রাজনীতি রয়ে গেছে, কাল্ট বানানো। তারাই কিন্তু কাল্ট তৈরি করে, দেখবেন একটা ব্যক্তিকে মহান বানায় ফেলে। হ্যাঁ, এই যে ধরেন হাদি, আমাদের ছোট ভাই, আমার সাথে সে দীর্ঘদিন চলছে, এক অর্থে বলতে পারেন আমার সবচেয়ে অনুগত ছোট ভাইদের, হ্যাঁ, শিষ্য কথাটা আমি বলি না, একজন হাদি ছিল। হাদি দরদে তাদের ফাইটটা পড়ে। হ্যাঁ, হাদির দরদে দেখবেন হাদির ছবি দিয়া এইসাই প্রোফাইল পিকচারে তোমায় গালাগালি করতেছে। হাদি ভাইকে যেন ভুলে না যায়, এই ধরনের নানা নানা আয়োজন। সো আপনার এই যে ফ্যানাটিজম, এটাকে আমি বলতেছি ইন্টারনেট ভালগারিজমের একটা যুগে আমরা আছি। এই ভালগারিজম যেটা করতেছে, তাদেরকে পলিটিক্যাল, ডেমোক্রেটিক পলিটিক্যাল স্ফেয়ারে তারা ফাংশন করার যোগ্য কি না, এই প্রশ্ন সামনে আসতেছে। যেমন ধরেন, আরও সহজ করে আলাপ করি, আওয়ামী লীগ কি একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্টে ফাংশনের যোগ্য? এটা কেউ মনে করে? কোনো সুস্থ লোক মনে করলে আপনি কি মানে তখন কি আপনার মনে হবে যে এই লোকটা রাজনীতি বুঝে? যদি কোনো লোক মনে করে যে এই ম্যাস মার্ডারের ঘটনার পূর্ণাঙ্গ বিচার টিচার না হয়ে আওয়ামী লীগ রাজনীতি করার যোগ্য স্বাভাবিক পরিবেশে, একটা ডেমোক্রেটিক স্পেসে, তাহলে সেই লোক রাজনীতি বুঝে, এটা তো বলা যাবে না, মনে করা যাবে না। একইভাবে ডেমোক্রেটিক স্পেসের সুযোগ নিয়ে আপনি আপনার ক্যাডার ভিত্তিক, আপনি আপনার মতাদর্শ ভিত্তিক রাজনীতিকে পেনিট্রেট করার জন্য আপনি সমাজকে টক্সিক করে তুলবেন, আপনি অন্যকে ভিলিফাই করার চেষ্টা করবেন, হত্যাযোগ্য করার চেষ্টা করবেন, যেটা আপনি একসময় ছিলেন। এটা করে এই মডেলটা যখন আপনি চর্চা করতে যাবেন, আপনার আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, একই পরিণতি আপনার হবে। আপনি তো একই রাজনৈতিক শক্তি। আওয়ামী লীগ কী করতো? নিজের সেরা, কালচারাল এলিট, সবচেয়ে রেনেসাস, বেঙ্গল রেনেসার পুরোধা মনে করতো। আপনিও তাই মনে করেন, সবচেয়ে মেধাবী, মুক্তিযুদ্ধের ধারক বাহক, আপনি সবচেয়ে বড় ইসলামের ধারক বাহক হয়ে যাচ্ছেন, আপনি খাঁটি মুসলিম। এই শক্তিকে বিএনপি কিভাবে মোকাবেলা করবে? বিএনপি এই শক্তি মোকাবেলার কোনো মেকানিজম জানে না। বিএনপি এই শক্তি মোকাবেলার একটাই পলিসি, তারেক রহমান বলেন আই হ্যাভ এ প্ল্যান। তারেক রহমান সমস্ত প্ল্যান দুর্বল, একটা প্ল্যান শক্তিশালী, সেটা কিন্তু অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। প্রতারণা করবে না, প্রোপাগান্ডা ছড়াবে না, ন্যারেটিভ পলিটিক্স করবে না, যেটা পারবে না ওইটা বুক ফুলে বলবে না হ্যাঁ এটা করবোই আমি। নো, জুলাই সনদের ব্যাপারে তার যে পজিশন, সেটা আগে বলতে পারতো না, হ্যাঁ সব বাস্তবায়ন করবো, নোট অফ ডিসেন্ট তার দরকার ছিল কি? নোট অফ ডিসেন্টকে কেন্দ্র করে তার পুরো জুলাই বিরোধী বানানোর প্রোপাগান্ডা হলো, তারপর সে সরে নেই তার জায়গার থেকে। কেন? বিকজ অফ জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটার মধ্যে একটা আরএসএস বিজেপি মডেল আছে। আচ্ছা আচ্ছা, একটা ধরেন আপনি, এটা আলোচনা হবে, এই আমি ধরেন এখন পড়তেছি যে হাউ টু ইন্টারপ্রেট দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশন ইন্টারপ্রেট করার একটা আদব আছে। আপনি কনস্টিটিউশন কীভাবে ইন্টারপ্রেট করেন এবং আমি কীভাবে কনস্টিটিউশন ইন্টারপ্রেট করি এবং আরেকজন কীভাবে ইন্টারপ্রেট করে বা ব্যাখ্যা দেয়, বিশ্লেষণ করে, এটার মধ্যে দিয়ে আমরা কী বুঝবো? আমরা বুঝবো সে ডেমোক্রেটিক ভ্যালুসকে রিস্টোর করার জন্য কনস্টিটিউশন ব্যাখ্যা করছে,
গণতন্ত্রের কথা বলছে, নাকি সে গণতন্ত্র কিন্তু ফ্যাসিবাদ কিন্তু গণতন্ত্রের মূলকে কায়েম হয়। একটা ট্রাম্প, একটা নরেন্দ্র মোদী কিন্তু ফ্যাসিবাদের জোয়ার তুলে আসে নাই, গণতান্ত্রিক মডেলের মধ্যে দিয়ে আসছে। তো ফলে হাউ টু হিটলার এসেছিলেন ইন্টারপ্রেট রাইট কনস্টিটিউশন, এটা আমি পড়তেছি খুব গুরুত্ব দিয়ে। ফলে এখন জুলাই সনদের মধ্য দিয়ে আপনি যেইভাবে এটা বাস্তবায়ন করতে চান, এই কাঠামোটা হলো গণতন্ত্রকে দুর্বল করার কাঠামো। উদাহরণ দেই, আপনি নোট অফ ডিসেন্ট যে দিলেন জামাত ইসলাম, 3টা নোট অফ ডিসেন্ট, তার মধ্যে 2টা যেটা আমি বারবার বলছি, অথচ বাজারে প্রচার করছেন কি নোট অফ ডিসেন্ট মানেই বিএনপি, কিন্তু আপনারও যে নোট অফ ডিসেন্ট ছিল তার 2টা শুধু বলি কত ডেঞ্জারাস। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের ব্যাপারে জামাতের আপত্তি ছিল। আরেকটা ছিল স্থানীয় সরকারকে অর্থনৈতিক ইন্ডিপেন্ডেন্সি দেওয়া, যেটা গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো লোক বুঝবে। এটা সে রাজি না। কেন, কি মনে হয় আপনার কাছে? রাজি না কারণ সে তার রাজনীতির গণতন্ত্রের না, এটা গেল। আচ্ছা, আপনি আপনার রাজনৈতিক ইস্তেহারের মধ্যে, দলীয় ইস্তেহারের মধ্যে আছে ইসলাম কায়েম করবেন, তো জুলাই সনদের অঙ্গীকারের মধ্যে কোথায় ইসলাম কায়েমের কথা আছে? তো জুলাই সনদ হোক বা না হোক তাতে আপনার কি? এত আগ্রহী কেন তারা? এর সাথে আপনার রাজনীতির কোনো সম্পর্কই নেই। তাহলে প্রতারণা তো ধাপে ধাপে, প্রত্যেকটা ধাপে ধাপে করলে তো হবে না। তার মানে কি? তার মানে আপনি যখন জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ এগুলোর কথা বলেন, সেটা আপনি গণতন্ত্রকে ডিস্ট্রয় করার জন্য বলেন, কারণ আপনার রাজনীতিটাই গণতান্ত্রিক না। ধরেন আপনি একজন ডাকাত সর্দার, একটা সুন্দর বাড়ি আপনি পছন্দ করলেন, এবার আপনি ওই বাড়িতে ফ্ল্যাট ভাড়া খুঁজবেন। জি, আপনার কি ভাড়াটিয়া বলা যাবে? আপনি ভাড়াটিয়া রূপে ডাকাত। আচ্ছা আচ্ছা, আপনি ভাড়া খুঁজতেছেন ওই বাড়িটাতে, বিকজ আপনি ডাকাতি করবেন, এই জন্য আপনি সমস্ত শর্ত মানতে চাচ্ছেন, সবচেয়ে ভালো ভাড়াটিয়া হিসেবে হাজির করছেন, কিন্তু বেসিক্যালি আপনি ডাকাতি করবেন। কিন্তু আপনি হাজির হচ্ছেন যখন ভাড়া নেওয়ার জন্য, সবচেয়ে ফেরেস্তার লেবাস ধরে হাজির হচ্ছেন। হ্যাঁ, সো একইভাবে আপনি যখন এই ধরনের পলিটিক্যাল ইনস্টিটিউটগুলোর ব্যাপারে একটা বিপ্লবী পজিশন নেন, এটা গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য নেন না, গণতন্ত্রকে দুর্বল করার জন্য নেন। এটা বুঝি কেমনে আমরা? বুঝি আপনার সংবিধানকে ইন্টারপ্রেট করার প্রতিবাদ দেখে। না, আপনি দেখুন যে মাত্র 2 দিন পার্লামেন্ট বসছে, বিরোধী দলগুলো বিশেষ করে 11 দলীয় জোট যারা, তারা খুব তাড়াহুড়া করছে, মনে হয় যেন এখনই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এখনই ধরুন সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। এই তাড়াহুড়োটা কেন আপনার কাছে? না না, তাড়াহুড়ো এটা তো তাদের রাজনীতিই না। আমি যেটা বললাম এতক্ষণ, জি, জুলাই সনদের সাথে তাদের রাজনীতির কোনো সম্পর্কই নেই। আর সংবিধান সংস্কার করতে হবে কিভাবে, সংবিধান কে, সংবিধানের ব্যাপারটার সাথে সম্পর্ক কার, এটা তো তারা মনে করে এটা লিগ্যাল ব্যাপার। নো, এটা একটা পলিটিক্যাল ব্যাপার, এবং পলিটিক্যাল ব্যাপার করতে হবে কাকে সাথে নিয়ে? জনগণকে সাথে নিয়ে। সেখানে বিএনপিকে জনগণ ম্যান্ডেট দিয়েছে, অ্যাবসলিউট ম্যান্ডেট দিয়েছে, 2/3 মেজরিটি দিয়ে দিচ্ছে তাকে। এখন বিএনপি সংবিধান সংস্কার কোন প্রক্রিয়ায় করবে তার এখতিয়ার, মানে এখনো পর্যন্ত যে সাংবিধানিক ব্যবস্থা তাতে বিএনপি অর্জন করেছে অলরেডি। এটার জন্য আলাদা সংবিধান সংস্কার পরিষদের কোনো দরকারই নেই এখনো পর্যন্ত যে কাঠামো। তারপরেও যদি একটা গণতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থায় আমাদের যেতে হয়, সমস্ত দল মতের অংশগ্রহণ দরকার আছে, সেটা আমাদের করতে হবে, কিন্তু সেটা করার প্রক্রিয়াটাও গণতান্ত্রিক হইতে হবে, ন্যায়ানুগ হইতে হবে। সংবিধান বিষয়ক যে কোনো সংস্কারের সাথে আপনার একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো নেচার অফ দ্য স্টেট অ্যান্ড দ্য কনস্টিটিউশন। মানে হলো আপনার রাষ্ট্রের যে প্রকৃতি, রাষ্ট্রের যে ধরন, এবং তার সাথে কনস্টিটিউশনের একটা সমন্বয় লাগবে। এখন আপনি রাজনীতি করেন হলো রাষ্ট্রবিরোধী, আপনি করবেন খেলাফত, আপনি রাষ্ট্র ভেঙে ফেলবেন, লেনিনিস্ট পার্টি, আপনি এক্সট্রিম বাম এবং ইসলামী সেন্টিমেন্টের রাজনীতি যারা করে তারা এই জায়গায় এক, তারা কেউ রাষ্ট্রে বিলং করে না, বিশ্বাস করে না, ইডিওলজিক্যালি করে না, মতাদর্শগতভাবে করে না। এই জায়গায় তাদের ঐক্য আছে, একটা করবে কমিউনিস্ট রাষ্ট্র, আরেকটা করবে খেলাফতের রাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্র এই দুইটার কোনোটাই না। কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে দুইটারই আবার অধিকার নিশ্চিত করতে হয়, দুইটারই আবার নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। আপনার কারো উপর আবার বেইনসাফি করা যাবে না, জুলুম করা যাবে না। হ্যাঁ, সো তাহলে আপনার কনসেপশনের মধ্যে রাষ্ট্র জিনিসটাই নাই, কিন্তু আপনি বলতেছেন যে আপনি রাষ্ট্র এই করবেন, সেই করবেন, সৎলোকের শাসন দিবেন, ইয়ে করবেন। আপনি তো অ্যানার্কিস্ট। আপনি তো অ্যানার্কিজমের বাংলা কি হবে? অ্যানার্কিজমের বাংলা হলো হুজুগজ্ঞাপনা বা উশৃঙ্খলা করা বা বিধ্বংসীপনা করা। হ্যাঁ, আরেকটা হলো তাহলে আর ডেমোক্রেটিক পলিটিক্সটা কি?
এটা হলো একটা কনস্ট্রাকটিভিজম, এটা গঠনমূলক রাজনীতি। সহিষ্ণুতা, হ্যাঁ, এটা গঠনমূলক রাজনীতি করার জন্য আপনাকে কি করতে হবে? গঠনমূলক রাজনীতি করার জন্য আপনাকে এটা মূল্যবোধের প্লুরালিটি করতে হবে। আপনার চিন্তা একরকম, আমার চিন্তা একরকম, কিন্তু রাষ্ট্র দেখবে আপনাকে নাগরিক হিসাবে, আমার লোক হিসাবে দেখবে না। যেমন আপনি যদি মনে করেন মেধাবী হইলে শুধুমাত্র আপনি একটা ব্যাংকে চাকরি পাবেন, হ্যাঁ, না হলে পাবেন না, মানে তাদের কোট অ্যান্ড কোট মেধাবী, তাদের মতাদর্শের হইলে, এরকম একটা শক্তি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, উন্নয়ন হবে, অগ্রগতি হবে, যেরকম যুবলীগের ছাত্রলীগের হয়েছিল সেরকম উন্নয়ন অগ্রগতি হবে। কিন্তু আপনি বিএনপি করেন, বা আপনি গণসংহতি করেন, বা আপনি জমিয়তে উলামা পার্টি করেন, বা অন্য যে কোনো দলই করেন, আপনি যখন রাষ্ট্রীয় দায়িত্বে থাকবেন, দায়িত্বে বসবেন, তখন যদি আপনি মনে করেন যে আপনি কোনো মতাদর্শ বা দলের পারপাস সার্ভ করার জন্য না, আপনি রাষ্ট্র এবং জনগণের পারপাস সার্ভ করার জন্য আসছেন, তখনই শুধুমাত্র আপনি ইনসাফ কায়েম করতে পারবেন। আপনার অপছন্দের একটা লোককে যোগ্যতার ভিত্তিতে চাকরি দিতে পারবেন, জায়গা দিতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে লোক আপনার দল করে না, আপনার মতাদর্শ সমর্থন করে না, ও যোগ্যই না, আপনি ফ্যাসিস্ট। আপনার সাথে পার্থক্য হইল কোথায়? ফ্যাসিজমের ক্ষমতা যাওয়ার আগ পর্যন্ত। আপনি ক্ষমতায় নিলেই ফ্যাসিজম কায়েম করবেন, ক্ষমতা গেলেই আপনাকে কেন্দ্র করে একটা অলিগার্ক গড়ে উঠবে। এখন এই সম্ভাবনা বিএনপির আছে কিনা? না, বিএনপির নাই, কারণ বিএনপির রাজনীতি এরকম না। এই বিএনপি সরকারের প্রচুর লোক গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে যারা বিএনপির রাজনীতির 100% বিরোধী ছিল এক সময়, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। বাট একটি বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, এই যে প্রশাসক নিয়োগ করা হয়েছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে পরাজিত প্রার্থী যারা বিএনপি ছিলেন, বলা হচ্ছে যে এদেরকে পুনর্বাসিত করা হচ্ছে, এই সমালোচনা। এটা ন্যারেটিভ। আপনি পরাজিত হোক, কোন আমলের নির্বাচনে তারা পরাজিত? হাসিনার আমলের না, এবারও যারা ইলেকশন করে, এবার কোন আমলের ইলেকশন হয়েছে? এই যে ইন্টারিমের আমলে কোন ইলেকশন হয়েছে? স্থানীয় ইলেকশন হয়েছে কোনো? না, আমি সেটা বলিনি। পার্লামেন্ট নির্বাচনে যারা অংশ নিয়েছে, পার্লামেন্ট নির্বাচন এবং স্থানীয় প্রশাসন তো একটা আলাদা। না, আমি বললাম যে পার্লামেন্ট নির্বাচনে যারা জিততে পারেনি, অনেককে আবার ধরুন জেলা প্রশাসনের প্রশাসক করেছে বা সিটি কর্পোরেশনের দায়িত্ব করেছে। দিয়েছে, রাইট। এই সমালোচনা বিএনপি কিভাবে এড়াবে? এটা তো সমালোচনার ইস্যু না, কারণ হলো ওই লোকটা, যেই লোকটাকে বসাইছে, সে নির্বাচনে জিতছে না হারছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো, জিতলে তো সে পার্লামেন্টে থাকতো, হারছে সে পরাজিত প্রার্থী হিসেবে তো বিএনপি তাকে ওইখানে বসায় নেই, বিএনপি বসাইছে তার দলের নেতাকর্মী হিসাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার, আমি যারা সমালোচনা, তাদের দৃষ্টিভঙ্গি এবং বিএনপি দৃষ্টিভঙ্গির পার্থক্যটা আমি বলার চেষ্টা, এটা জাস্টিফিকেশন না। সে এখন বিভিন্ন জায়গায় প্রশাসন নিয়োগের ক্ষেত্রে সে কি জামাতের লোক বসাবে? এনসিপির লোক বসাবে? না না না, সে তার লোকই তো বসাবে। এবং যে লোকটি পার্লামেন্ট নির্বাচন করেন তিনি প্রভাবশালী এবং কি বলে যে তার এক ধরনের ক্ষমতা আছে, নিশ্চয়ই এই কারণে তাদেরকে বসিয়েছে। প্রভাবটা হয়ে গেলে আমি জানি না। এখন ওই লোকটা বসানোর পরে সে সার্ভিসটা ঠিক মতো দিচ্ছে কিনা, সে দুর্নীতি করলে তারা ধরেন, ছাই দিয়া ধরেন, বসানোটাই অন্যায়। এই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভটা হইলো ওই যে সুশীল বসাইতে হবে, ওই যে নিরপেক্ষ তাদের লোক বসাইতে হবে। নিরপেক্ষ লোকের চেয়ে দলীয় আন্তরিক পেশাদার লোক গুরুত্বপূর্ণ। আপনি বিএনপি হন, আপনি জামাত হন, এনসিপি হন, যে দলই হন, অসুবিধা নেই। আপনি যদি কাজের ক্ষেত্রে প্রফেশনাল হন, আপনাকে আমি গুরুত্ব দেব। নিরপেক্ষ বাটপারের চেয়ে দলীয় আপনার পেশাদার লোক গুরুত্বপূর্ণ। এবং দেশের জন্য কিন্তু এটা ভালো। ডেফিনেটলি। আপনার এই যে এনজিও লটরা 54 বছরে দেশের কি করছে, কি অগ্রগতি তারা আনছে, যারা এনজিও সুবিধা গ্রহণ করে এবং যারা প্রদান করে, তাদের বসবাস জীবনযাপনের মানের পার্থক্য আকাশ আর পাতাল। আপনি কিসের ইনসাফ কায়েম করেন? বিদেশি ভিক্ষা টাকায় না বাংলাদেশ। আরো একটি প্রশ্ন উঠেছে যে, আজকে এখানে শেষ করি লেজবে একটু, এই যে যারা এনজিও বাজি করে, তাদের জীবনযাপন, তাদের অবস্থান, এবং যাদেরকে তারা হেল্প করে অসহায় গরিব বলে, 54 বছরেও তাদের অবস্থা পরিবর্তন হয় না। আপনি কিসের হেল্প করেন? আপনার অবস্থা তো পরিবর্তন হচ্ছে। সেটাই। আপনার ছেলে মেয়ে তো দিল্লিতে বইরা নিউ ইয়র্কে চলে যাচ্ছে, টপ বাড়ি গাড়ি হয়ে যাচ্ছে। আপনার ঢাকা শহরও আপনি সমস্ত আমলে আপনি পাওয়ারফুল থাকতেছেন, সমস্ত এম্বাসিতে আপনার দাওয়াত থাকতেছে সব আমলেই। কিন্তু যে জরিনা ঋণের টাকা নিতে, ঋণের টাকা নিয়েই যেতে হচ্ছে, এক এনজিও থেকে আরেক এনজিওতে দৌড়াতে হচ্ছে। এই কথাটাই আমি বলতেছিলাম যে এক এনজিও ঋণ নিয়ে আবার আপনি আরেক এনজিও থেকে ঋণ নেন, ওইটা এই দৌড়ের মধ্যে আপনি তারা রেখে দিচ্ছেন। তার মানে একটা চক্রে জড়িয়ে যায়। তার মানে এই যে নিরপেক্ষ সুশীল মুনাফেক, এবং এখন এই লর্ডদের যে ঐক্যটা হয়েছে, এইটা বাংলাদেশকে ডুবানোর ক্ষেত্রে পরীক্ষিত। তো আমরা দেখি দলীয় লোক কেমন করে।
ওই লোকটা বিএনপির পরাজিত সদস্য, অসুবিধা নেই, দেখি কেমন করে, যদি খারাপ করে তার বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে। আরো কথা কিন্তু অনেকে বলছে যে বিশ্ববিদ্যালয়ে যে ভিসি নিয়োগ করা সব হচ্ছে, দলীয় দিছে, কোনো সমস্যা নাই। নিরপেক্ষ মুনাফিকের চেয়ে দলীয় পেশাজীবী গুরুত্বপূর্ণ, কথা পরিষ্কার। সব বিএনপির দালাল নিয়োগ দিছে, ধরেন সে কাজটা ঠিক মতো করে কিনা, সে সেখানে ছাত্রদল পুনর্বাসিত করে নাকি সাধারণ ছাত্রদের স্বার্থ রক্ষা করে, সেটা আমরা দেখব। হোক বিএনপির সে, কিন্তু আপনি কোনো দলের না, নিরপেক্ষ থেকে সাইজা যাইয়া তারপরে এখানে ছলে বলে কৌশলে একটা দলকে শক্তিশালী করার পায়তারা করবেন, এই মুনাফিকের চেয়ে প্রকাশ্যে বিএনপি যায় ওখানে কি করতেছে এটা ধরা সহজ না? অনেক সহজ। সে যদি এখানে ছাত্রদলকে অন্যায় কোনো সুবিধা দেয়, তাকে কি আমরা ছাড়বো? তার সমালোচনা কি আমরা করব না? করব। এই যে বিএনপির বিভিন্ন প্রশাসক বসাইছে, সেই লোকগুলো যদি এখানে কোনো লুটপাট দুর্নীতির আশ্রয় নেয়, তাদেরকে আমরা ধরবো না, সমালোচনা করব না? অবশ্যই। কিন্তু বিএনপি বসানো অন্যায়, এই ন্যারেটিভ আপনি কোথা থেকে পাইছেন? তাহলে কারে বসাবে? হ্যাঁ, তাহলে জামাত থেকে আইনা বসাক। এই জন্যই তো আমি বলছিলাম 5 তারিখের পরে নিরপেক্ষতা মানে হলো ওই নির্দিষ্ট মুনাফিকি দলকে সমর্থন করা, তাহলে আপনি নিরপেক্ষ না। আমরা দীর্ঘ আলাপ করলাম যে আমাদের নির্বাচন পরবর্তী রাজনীতি কিভাবে চলছে। আমরা চাই রাজনীতিটা শুদ্ধ হোক, ভালো হোক, দেশ সামনের দিকে এগিয়ে যাক, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকে আলোচনা শেষ করছি। আপনাকে আবারও ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আপনার এটা গুরুত্বপূর্ণ হলো এই জন্য যার যার দায়িত্বটা পালন করা, জি, আগেই আপনার পরিচয় নির্ধারণ করে দেওয়া, আগেই আপনাকে জাজমেন্ট করে ফেলা, বিচার করে ফেলা, সেটা খুবই নেক্কারজনক হবে। বিএনপি নির্বাচনে আপনার জয়লাভ করে জনগণ তাকে দায়িত্ব দিয়েছে, সে তার লোকগুলোই তো বসাবে। সেই লোক প্রপারলি দায়িত্ব পালন করছে কিনা জনগণের পক্ষে, সেটা আমি দেখব। কারণ যখন সে দায়িত্বটা নেয়, সে আর বিএনপির লোক থাকে না। জি, আশা করি আমরা ভালো কিছু দেখব। আপনাকে ধন্যবাদ। জি, আবারও ধন্যবাদ।